ডিয়ার স্টুডেন্টস, সহজ ই স্টাডিতে তোমাদেরকে বাংলা পেডাগজি ক্লাসে আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস নাম্বার 14। আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভাষা শিখন এবং আয়ত্তীকরণ। দেখো, এই যে শিখন এবং এই যে আয়ত্তীকরণ, এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, একটাকে আমরা লার্নিং বলে থাকি, আর আরেকটা বিষয় হলো অ্যাকুইজিশন। এই বিষয়টা আজকে আমরা পড়বো। ওকে, আচ্ছা, তার আগে তোমরা জাস্ট একবার শোনো, যেটা হচ্ছে যে শিখন, যেটা আমরা শিখছি, অর্থাৎ একজন শিক্ষক যিনি শেখাচ্ছেন আমাদেরকে, যেটা আমরা শিখছি সেটা হচ্ছে শিখন। আর আম, যেটা হলো তোমার কি বলে আয়ত্তীকরণ বা অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন এটা আমাদের মাতৃভাষার ক্ষেত্রে মেনলি দেখা যায়। ঠিক আছে, এটা আমাদের মাতৃভাষার ক্ষেত্রে মেনলি দেখা। আচ্ছা দেখো, লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আমরা শিখছি, এই শেখার বিষয়টা হলো যেটা সারা জীবন ধরে চলতে থাকে। পার্টিকুলার একটা দিন হলো এমনটা নয়, সারা জীবন ধরে আমরা শিখি। ওকে, আচ্ছা, এই শিখনের বিষয়ে অনেক মনোবিদরা বিভিন্নভাবে তাদের মতামতকে ব্যক্ত করেছেন। অনেক মনোবিদরা তারা বিভিন্নভাবে তাদের মতামতকে ব্যক্ত করেছেন। ওকে, যেটা তারা বলছেন যে শিখন মানুষের মধ্যে আচরণের পরিবর্তন ঘটায়। অর্থাৎ ধরো একজন শিশু, সে 5 বছর বয়সে যে আচরণটা করে, যখন সে বিদ্যালয়ে যায় তার কোনটা ভালো কোনটা মন্দ সে একটু করে বুঝতে শেখে, এবং সে তখন কি করছে, সে যখন একটু করে বুঝতে শেখে, সে তখন কি করছে, তার মধ্যে আচরণের পরিবর্তন ঘটছে। অর্থাৎ তখন সে ঠিক ভুল বিচার করতে শেখে এবং সেই অনুযায়ী সে আচরণ করে। আরেকটা হলো উদ্বোধক এবং পারস্পরিক ক্রিয়ার ফল। ঠিক আছে, আমাদের উদ্বোধক মিন্স হচ্ছে যেটা আমাদের পারস্পরিক, আমাদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যায়, একটা বিষয় নিয়ে পরস্পরের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যায়, তা সেটা অনুযায়ী কিন্তু আমরা শিখি। মানে শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে শিশুরা পাশের জন যে কাজটা করছে, বা ধরো তার পাশের জন, সেটা দেখেই ওরা কিন্তু করতে চেষ্টা করে। আরেকটা হলো প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে কেউ প্রশিক্ষিত একজন শিক্ষক বা শিক্ষিকা, তিনি এবং তার অভিজ্ঞতার ফলটাই কিন্তু সৃষ্টি হয়। তিনি যেভাবে পড়াবেন, একটা নতুন কেউ সে হয়তো সেইভাবে দেখাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের শিক্ষকদের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ অবশ্যই এটা লাগে। যেমন আমরা বলে থাকি যে দেখো, তোমরা যেমন ধরো ডিএলএড করে যাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কেন বলা হচ্ছে? ডিএলএডটা তো দরকার নেই, কিন্তু কি কারণে দরকার? আমাদের পড়াতে গেলে হয়তো ডিএলএড এর প্রয়োজন নেই, কিন্তু আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো এই টিচিং পারপাসে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে। এটা আমাদের একটা প্রশিক্ষণ, যে কিভাবে শিশুদেরকে আমরা পড়াবো, তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করব, সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো বলছে যে আয়ত্তীকরণ, যেটা আমি বলছিলাম যে অ্যাকুইজিশন, যেটা আমাদের মাতৃভাষা থেকে শুরু হয়। অ্যাকুইজিশন ব্যাপারটা কি, আমরা আমাদের মাতৃভাষা, যেমন ধরো বাবা মা, এই যে শব্দগুলো আমরা অটোমেটিক্যালি শিখি। এগুলোর জন্য আমাদের কোনো শিখন প্রক্রিয়া বা কোথাও কোনো প্রথাগত পুঁথি, প্রথাগত কোনো বই বা প্রথাগত কোনো জায়গায় গিয়ে শেখার কোনো প্রয়োজন পড়ে না। এই আয়ত্তীকরণ বিষয়টাই হয় কখন, আমরা আমাদের পরিবেশ থেকে শিখি, আমরা আমাদের বাবা মার থেকে শিখি। তাহলে এক্ষেত্রে বাবা মা, পরিবেশের অন্যান্য সদস্য, মানে পরিবারের অন্যান্য সদস্যরা এবং পরিবেশ, সর্বোপরি পরিবেশ, এই তিনটি উপাদান সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মাতৃভাষার ক্ষেত্রে আমাদের আয়ত্তীকরণটা দেখা যায়। মাতৃভাষার ক্ষেত্রে আমরা আয়ত্তীকরণ দেখি, কিন্তু দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও কিন্তু আয়ত্তীকরণ আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা শিখন আর কোনটা আয়ত্তীকরণ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এই যে আয়ত্তীকরণ বিষয়টা, অর্থাৎ এটাকে আমি যদি আরেকটু সহজ করে বলি, সেটাকে আমরা বলবো অর্জন। আমরা কোনো কিছু অর্জন করি দ্বিতীয় ভাষার ক্ষেত্রে, কিন্তু সেটা তখন কি হয়,
দ্বিতীয় ভাষার ক্ষেত্রে হয়ে যাবে সেটা সচেতন প্রক্রিয়া। সচেতন প্রক্রিয়া। আর মাতৃভাষার ক্ষেত্রে এটা কি হবে? মাতৃভাষায় এটা হবে স্বাভাবিক প্রক্রিয়া, অটোমেটিক্যালি আমাদের মধ্যে আসে, এটা কোনো কৃত্রিম ভাব নেই। কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করো, নইলে কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে না। ঠিক আছে, তাহলে যেটা বললাম, আয়ত্তীকরণ মিন্স হচ্ছে অর্জন, যেটা শিশু তার পরিবেশ থেকে শেখে, তার পরিবারের সদস্যদের থেকে শেখে, এটা একটা সচেতন প্রক্রিয়া। আর কখন সচেতন প্রক্রিয়া? দ্বিতীয় ভাষা যখন আমরা শিখছি, সেটা কিন্তু আমাদের কাছে একটা সচেতন প্রক্রিয়া, আমাদেরকে মন দিয়ে শিখতে হয়। ঠিক আছে, সেখানেও আমরা কিছু কিছু জিনিস অর্জন করি, কিন্তু সচেতন ভাবে। আর মাতৃভাষার ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা অটোমেটিক্যালি জন্মের পরই আমাদের সকলের মধ্যে থাকে। অন্যের অনুকরণ করে ভাষা শেখে, যেটা বলছিলাম যে বাবা মারা কি বলছে, পরিবারের অন্যান্য সদস্যরা কি বলছে, তার উপর ডিপেন্ড করে। এটা স্বাভাবিক প্রক্রিয়া কেন সেটা বলে দিয়েছি। এটা কোনো প্রথাগত নিয়মের মধ্যে হয় না, অর্থাৎ মাতৃভাষা এই শেখবার জন্য আমাদেরকে কখনো কোনো বিদ্যালয়ে যেতে হয় না, বা এক কথায় বলতে পারি আয়ত্তীকরণ, প্রথম ভাষা আয়ত্তীকরণ বা অর্জনের ক্ষেত্রে আমাদের কোনো প্রথাগত জায়গায় যেতে হয় না। আর এটা মাতৃভাষাকে কেন্দ্র করেই সম্ভব হয়। আচ্ছা, ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকগুলো পদ্ধতি দেখি কিভাবে আমরা প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাটা করাবো। ঠিক আছে, এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রাক প্রাথমিক স্তরে যখন আমরা ভাষা শিক্ষাটা করাবো, সেই ভাষা শিক্ষার ক্ষেত্রে যেটা হয়, তখন আমরা অনেকগুলো পদ্ধতি দেখি। সেই পদ্ধতিগুলো কি কি হতে পারে? তাহলে যদি আমরা বলি, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে লিঙ্গাফোন পদ্ধতি, যেটা পরীক্ষায় আসে। ঠিক আছে, কিন্তু প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার স্তর কিভাবে হচ্ছে দেখো। ফার্স্ট হচ্ছে যেটা হয় যে শব্দক্রম পদ্ধতি, শব্দ শেখে। দুই হচ্ছে বর্ণক্রম পদ্ধতি, বর্ণগুলো আগে শিখছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ। তারপর বাক্যক্রম পদ্ধতি, একটা করে বাক্য শিখছে শিশুর ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে ধ্বনি সাম্য পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, দেখা এবং শোনা পদ্ধতি। তাহলে এই যে পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে ধ্বনি সাম্য পদ্ধতি, এটা আমাদের শিশুদের ক্ষেত্রে না খুব গুরুত্বপূর্ণ। ধরো একটা শিশু একটা শব্দের সঙ্গে মিলিয়ে আমরা অন্য আর একটা শব্দ বলতে শেখাই। কিভাবে শেখাই? জল, ফল, বল, কল, এইভাবে। জামা, তারপর ধরো সরি আম, জাম। ঠিক আছে, এই ধরনের যে শব্দগুলো হয়, রাম, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে এক একটা কি হচ্ছে, একটা শব্দের সঙ্গে মিল রেখে আর একটা শব্দ তৈরি হচ্ছে। এটাকে আমরা বলে থাকি ধ্বনি সাম্য পদ্ধতি। ওকে, আর লাস্ট ওয়ান যেটা লিঙ্গাফোন পদ্ধতি, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি তোমাদেরকে বলবো যে লিঙ্গাফোনের ক্ষেত্রে, লিঙ্গাফোন একটা বাদ্যযন্ত্র থেকে এই শব্দটা এসেছে, বাদ্যযন্ত্র থেকে শব্দটা এসেছে, যার মূল অর্থটা হলো শিশুরা অনেক সময় কোনো শব্দ উচ্চারণ, সঠিক উচ্চারণ করতে পারে না বারবার বলার পরেও। তখন অ্যাজ এ টিচার, অ্যাজ এ শিক্ষক বা শিক্ষিকা, তোমাদের কাজ হবে যে সেই তোমার কি বলে, যে টপিকটা পড়ানো হচ্ছে সেটাকে একটা রেকর্ডিং করে দিয়ে আসা। বারবার সেই শিশু সেই শব্দটাকে শুনবে, যে শব্দটা সে উচ্চারণ করতে পারছে না, সেটা বারবার শুনবে এবং শুনে উচ্চারণ করার চেষ্টা করবে, এবং তারপর সে সঠিক উচ্চারণটি শিখবে। সেটাই হচ্ছে লিঙ্গাফোন পদ্ধতি। ওকে, সেটাই হলো লিঙ্গাফোন পদ্ধতি। এটা কিন্তু খুব দরকার। তাহলে যে যে পদ্ধতিগুলো আলোচনা করলাম, সেই পদ্ধতিগুলো আসি। আচ্ছা, আয়ত্তীকরণের ক্ষেত্রে কয়েকটা বিষয়ের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আয়ত্তীকরণের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। মূল উপাদান যেমন হচ্ছে আমাদের অভিজ্ঞতা, আমরা যে কর্ম সঞ্চয় করছি,
যেমন বক্তৃতা দানের ক্ষেত্রে আমরা যদি বক্তৃতা দান করি, তাহলে এই যে বক্তৃতা দান করি সেটা কিন্তু সবসময় কি হয় না, সেটা আমাদের একটা অন্তরায়, এটা কোনোদিন ভাষা শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে না বা আয়ত্তীকরণের ক্ষেত্রে কাজে লাগে না। ঠিক আছে, শিশু তার চারপাশে যে জিনিসগুলো দেখছে সেগুলো নিয়েই তারা তার মাধ্যমে কোনো কিছু শিখতে চায় এবং তার মাধ্যমেই তারা কি করে, অভিজ্ঞতাটাকে অর্জন করে। আবার যখন শিশু একটু বড় হয়, 12 থেকে 15 বছর বয়স হয়, তাদের মধ্যে বিচার বিশ্লেষণ এই এই বিষয়গুলো আসে, তখন তারা ছবি আঁকে, আবৃত্তি করে, অভিনয় করে, বিভিন্ন সৃজনমূলক দক্ষতার সঙ্গে তারা সেগুলোকে কাজে লাগায়, ভালো গান করে, এই বিষয়গুলো তখন তারা কাজে লাগায় এবং সেগুলোর দ্বারা তারা কি করতে পারে, তারা তাদের অভিজ্ঞতা এবং কর্ম সঞ্চয়ের মাধ্যমে তারা শিক্ষা পায়। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে আত্মীকরণের প্রসেস। এক কথায় আমরা আগেই বলি যে শিশু তার চারপাশে কি দেখছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার চারপাশে শিশু কি দেখলো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। নেক্সট নেক্সট আমরা কি বলবো, সেটা হলো শিশুদের ক্ষেত্রে ইন্দ্রিয়টা খুব গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রে ইন্দ্রিয় খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোনটা, আমরা জানি আমাদের দক্ষতার ক্ষেত্রে 4টে দক্ষতা সব থেকে বেশি কাজে লাগে। একটা হলো শোনা, একটা বলা, একটা পড়া, একটা লেখা, এই 4টে রয়েছে। কিন্তু একদম শিশুদের ক্ষেত্রে আমরা দেখেছি 4টে দক্ষতা সব থেকে বেশি, এই 2টো দক্ষতা সব থেকে বেশি কাজে লাগে, যার মধ্যে একটি কি, একটা হলো শোনা আর একটা হলো বলা। ঠিক আছে, এই যে শোনাটা খুব দরকার, তারা বিভিন্ন ছবি দেখে, তোমার কি বলে, শোনা আর চোখে দেখা, মানে কানে শোনা আর চোখে দেখা, ঠিক আছে, দেখাটা। আর যেটা হচ্ছে গ্রামাফোন, টেলিভিশন, সেই জন্য এই দুটোর গুরুত্ব শিশুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অর্থাৎ ইন্দ্রিয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে আত্মীকরণের বেশ কিছু পর্যায় আছে। একদমই সঠিক কথা, যে আত্মীকরণের বেশ কিছু পর্যায় আছে। সেগুলো কিভাবে আসবে, শিশু যখন জন্ম গ্রহণ করে তখনই তো শিশু প্রথমেই কথা বলতে পারে না, তাকে প্রথমে কি করতে হয়, সে প্রথমে কাঁদে, তারপর সে বিভিন্ন রকম শব্দ করে, তারপরে তার মধ্যে কি হয়, মুখে বিভিন্ন বাবলিং করে, যে কলকল করে যেগুলো হয় আর কি, বাব্বা, কাকা, এগুলো মাম্মা, এইগুলো হয়। তারপরে একটা করে শব্দ শেখে, দুটো শব্দ শেখে, এবং লাস্ট ওয়ান যেটাকে আমরা বলে থাকি টেলিগ্রাফিক, অর্থাৎ একই সঙ্গে দুটো শব্দ যখন ধরো উচ্চারণ করে, যেমন ধরো বললো যে জল দে, ঠিক আছে, এই শব্দটা, ঠিক আছে, যখন দুটো শব্দকে একই সাথে উচ্চারণ করে, বেশি নয় কিন্তু, দুটো শব্দকে যখন একই সাথে উচ্চারণ করে, সেটাকে আমরা তখন কি বলবো, সেটাকে আমরা বলবো টেলিগ্রাফিক অবস্থা বা টেলিগ্রাফিক স্পিচ। তাহলে কোনটা কোন বয়সে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই স্টেজগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে, সেই স্টেজগুলো অবশ্যই দেখবে। ওকে, আচ্ছা, এক্ষেত্রে যেটা বলবো, দেখো ওই যে ভাষার কথা বলার যেটা পূর্বস্তর, এই যে পূর্বস্তর যেটা বলছে না, এটাকে আমরা সাধারণত বলে থাকি, কুইং। কুইং ওই কান্নাকাটি করে এই স্টেজে গিয়ে। তারপরে হচ্ছে 6 থেকে 8 মাস বাবলিং, এইগুলো। আচ্ছা, এবারে একটা বিষয় বলবো, ভাষার আত্মীকরণে যদি আমরা বলি যে কটা স্তর রয়েছে, 2টো স্তর প্রধানত ভাবে থাকে, যে স্তরগুলোতে একদম প্রথমে আমরা দেখছি কুইং হয়, তারপরে ধরো তোমার কি বলে মিনিমাম 8 সপ্তাহ অবধি হতে থাকে, তারপর বাবলিং করে, এই যে জায়গাগুলো, এটাকে প্রথম স্তর। দ্বিতীয় স্তরে শিশুরা তারা তাদের নীরবতার পর্ব ছেড়ে বেরিয়ে আসে, অর্থাৎ ওই একটা করে শব্দ বলছে, বাক্য ব্যবহার করছে, এইগুলো। তারপর ছোট ছোট ধরো শব্দ দিয়ে গঠন করছে, মানে আগে একটা শব্দ, দুটো শব্দ,
তারপর একাধিক শব্দ বলছে, টেলিগ্রাফিক অবস্থা যেগুলোকে বলা হয়। তারপর সে বাক্য গঠন করতে পারে। তারপর বাক্য গঠন করবার পর শব্দ সম্পর্কে তার কিভাবে বাক্যগুলোকে ব্যবহার করবে, সরল উপায়ে, জটিল উপায়ে, যৌগিক উপায়ে, এই বিষয়গুলো দরকার। তারপর অধিক ভাষা দক্ষতা, ব্যাকরণটা শেখে, ঠিক আছে, বিভিন্নভাবে অনুশীলনের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে কোথায় ত্রুটি আছে, ত্রুটি নেই, সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করে। সেটাই হচ্ছে আত্মীকরণের পর্যায়। তাহলে আত্মীকরণের পর্যায়ে যদি আমরা একই কথায় বলি, এটাকে আমি ভেঙে দিয়েছি, একটাকে বলবো প্রথম অবস্থা, আর একটাকে আমরা বলবো দ্বিতীয় অবস্থা। এই প্রথম অবস্থার মধ্যে, এই যে প্রথম অবস্থায় কি কি পড়বে, বাবলিং পড়বে, কুইং পড়বে, এই জায়গাগুলো পড়বে। আর যেটা আমাদের দ্বিতীয় অবস্থা, যেখানে একটি শব্দ, দুটি শব্দ, একই সাথে তোমার একই সাথে দুটো শব্দ বলা, টেলিগ্রাফিক অবস্থা, তারপরে ধরো এই যে বাক্য গঠন করা, বাক্য গঠনের পর শব্দ সম্পর্কে ধারণা, শব্দ সম্পর্কে ধারণা, ঠিক আছে, এই জায়গাগুলো তাদের মধ্যে গড়ে ওঠে। হলো এটা। এবার হচ্ছে যেটা, সেটা হলো ল্যাড আর ল্যাস। ল্যাড আর ল্যাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা চমস্কি বলে গেছেন। চমস্কি তিনি বলছেন যে ভাষাটা ভাষাটা শেখার একটা উপায় আছে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। প্রথম যেটা হচ্ছে ল্যাড, এটার ফুল ফর্ম পরীক্ষায় আসে এবং লাস্ট ইয়ারে প্রাইমারি টেটে এসেছে এই কোয়েশ্চেনটা, ল্যাড শব্দের অর্থ কি, ঠিক আছে, যার অর্থ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আরেকটা হচ্ছে ল্যাস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। অর্থাৎ তুমি বিষয়টা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসে কি বলা হয়ে থাকে, যে ধরো তুমি জন্মের পরই একটা শব্দ বলতে শিখে গেছো, ঠিক আছে, তুমি জন্মের পর একটা শব্দ বলতে শিখছো, সেটা তো ঠিক আছে, সেটা তো অটোমেটিক্যালি আসছে। কিন্তু যখন তুমি ভাষাটাকে ডিটেলসে জানতে চাইছো, তখন তোমাকে একটা সিস্টেম ধরে এগোতে হচ্ছে। অর্থাৎ তোমাকে ব্যাকরণ সম্পর্কে, ভাষা কিভাবে গঠন, বাক্যগুলো কিভাবে গঠন করব, বাক্য গঠন করতে গেলে আমাদের পদকে জানতে হয়, কোনটা কি পদ সেগুলো সম্পর্কে জানবো, সেটা অবশ্যই একটা সিস্টেমের মধ্যে পড়ে, সেটাকে আমরা বলছি ল্যাস। এই ল্যাড আর ল্যাসের ফুল ফর্মটা দরকার। এবারে এসো কতগুলো আমরা এমসিকিউ করি। এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে, আয়ত্তীকরণের ক্ষেত্রে, এটাই তোমাদের ফার্স্টে আছে। অনুবন্ধ পদ্ধতি বা অনুবন্ধ কথাটার অর্থ কি? অনুবন্ধ শব্দটা কোথা থেকে এসেছে বলতো? একত্র সমাবেশ থেকে। বলছে একত্র সমাবেশ, বিচিত্র, বিকেন্দ্রীভবন আর বিভিন্ন, এই চারটে কথা তো বলেছে। তো এখানে অনুবন্ধ শব্দের অর্থ হলো, ধরো আমরা কিছু একটা পড়াচ্ছি, ধরো ব্যাকরণ পড়াচ্ছি, ঠিক আছে, পদ পড়াচ্ছি, পদ পড়াতে গিয়ে বললাম যে তোমরা যাকে বাংলায় বিশেষ্য পদ বলো, ইংরাজিতে তাকেই বলা হচ্ছে নাউন। বাংলায় যাকে আমরা বিশেষ্য পদ বলি, ইংরাজিতে তাকেই আমরা বলছি নাউন। অর্থাৎ যেখানে কোনো কিছুর নাম বোঝায়, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, কোনো ব্যক্তির নির্দিষ্ট করে কোনো নাম বোঝায়, তাকে আমরা বলছি বিশেষ্য পদ, বা যেটাকে আমরা বলে থাকি ইংরাজিতে সেম জিনিস নাউন। তো এই বিষয়টাই হলো যে আমরা একটা ভাষার আলোচনা করতে গিয়ে আরেকটা ভাষার আলোচনায় যাচ্ছি, বাংলা আলোচনা করতে গিয়ে সিমিলার ভাবে, প্রাসঙ্গিক ভাবে ইংলিশের আলোচনা করছি। তাহলে এই যে একটা বিষয়ের আলোচনা করতে করতে প্রাসঙ্গিক ভাবে আরেকটা বিষয়ের আলোচনায় যাচ্ছি, তাকে আমরা বলছি অনুবন্ধ পদ্ধতি। তাকেই আমরা কি বলছি না, অনুবন্ধ পদ্ধতি। ওকে, এই অনুবন্ধ পদ্ধতির কিন্তু কতগুলো সুবিধা অসুবিধা আছে, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। অনুবন্ধ পদ্ধতির সুবিধা অসুবিধা আছে, যেগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে, এগুলো আমাদের লাগবে।
যে কোনো যে কোনো জায়গায় আমাদের এটা লাগে। তার কারণ হচ্ছে যে আমরা যখন অনুবন্ধ পদ্ধতিটা পড়ব, অনুবন্ধ পদ্ধতির ক্ষেত্রে অনুবন্ধ পদ্ধতির ক্ষেত্রে কি হয়, যে আমরা তো একটা বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের সম্পর্ক স্থাপন করি, এক্ষেত্রে শিক্ষার্থীদের খুব আগ্রহ দেখা যায়। আর একটা হলো যে এটা এক্ষেত্রে জ্ঞানের পরিধিটাকে অনেক বেশি বাড়ানো যায়, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আবার এক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আছে। এই যে আমি বলছি প্রথমেই যে দেখো, প্রাসঙ্গিক ভাবে আলোচনা করতে হবে, অনেকের হয়তো সেই বিষয়ে জ্ঞান থাকে না, সে হয়তো প্রাসঙ্গিক বিষয়টা না আলোচনা করে অন্য কোনো বিষয়ে আলোচনা করে দিল, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, আমরা যেমন বলতে পারি, দেখো ষোড়শ মহাজনপদ তোমরা সকলেই জানো, ষোড়শ মহাজনপদে কুরু কুরু বলে একটা জায়গা ছিল ষষ্ঠ শতকে, যেটার আজকের কনটেক্সটে কোথায় অবস্থিত দিতে পারি তো? তাহলে এই কোথায় অবস্থিত এটা কিন্তু ভৌগোলিক আলোচনার মধ্যেই পড়ে, ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আমরা ভূগোলে প্রবেশ করছি। তাহলে যেটা কুরু সেটা আজকের ইন্দ্রপ্রস্থ অর্থাৎ দিল্লি, দিল্লি অঞ্চলে, এখন যেখানে দিল্লি অবস্থিত সেই ভৌগোলিক সারাউন্ডিংসে কিন্তু অবস্থিত। এই হলো ইতিহাস থেকে ভূগোলের আলোচনা, এগুলো অনুবন্ধ পদ্ধতি। আচ্ছা, কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষার শিক্ষাদান বাঞ্ছনীয়? একদম একটাই উত্তর হবে, সেটা হবে মনস্তাত্ত্বিক পদ্ধতি। এটা তোমরা জানো যে শিশুদের মনস্তাত্ত্বিক পদ্ধতিতে ভাষার শিক্ষাদান সব থেকে গুরুত্বপূর্ণ। মনস্তাত্ত্বিক পদ্ধতি কাকে বলবো? যেখানে দেখো শিশু তার পরিচিত জগৎ থেকে অর্থাৎ মূর্ত বিষয় থেকে জ্ঞান নিয়ে বিমূর্ততে যাচ্ছে, মূর্ত বিষয় থেকে জ্ঞান নিয়ে বিমূর্ততে যাচ্ছে, তার পরিচিত জগতের জিনিস নিয়ে অপরিচিত বিষয়গুলোকে জানছে। ঠিক আছে, এমন নয় যে অপরিচিতটা আগে জানছে পরিচিতটা পরে, সেটা কিন্তু ঠিক নয়। এই সেই পদ্ধতিগুলোই হচ্ছে মনস্তাত্ত্বিক পদ্ধতি। নেক্সট, আচ্ছা প্রজেক্টকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? এই কোয়েশ্চেনটা খুব আসে। আমি আগের দিনই বলছিলাম যে দেখো, আমরা যে প্রজেক্টের কথা পড়ি, প্রজেক্টের বিষয়টা হলো, জন ডিউই প্রথম এই প্রজেক্টের বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন, তিনি প্রথম এই প্রজেক্টের কথাটা বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি শুধুমাত্রই বলেছিলেন, সেইভাবে বিষয়টার আমরা প্রয়োগ দেখি না। প্রয়োগ আমরা কোথায় দেখি? প্রয়োগ আমরা দেখি হচ্ছে, প্রজেক্টের প্রয়োগ আমরা কোথায় দেখি, সেটা হচ্ছে কিন্তু আমাদের কিলপ্যাট্রিক, কিলপ্যাট্রিকের হাত ধরে আমরা কিন্তু ভাষার প্রয়োগটা দেখি। ঠিক আছে, ভাষার প্রয়োগ আমরা কোথায় দেখি না, কিলপ্যাট্রিকের হাত ধরে আমরা কিন্তু ভাষার প্রয়োগ দেখি। এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো নাম তোমরা কিন্তু অবশ্যই জেনে রেখে দাও। জন ডিউই প্রথম প্রজেক্টের কথা বলেছিলেন, জন ডিউই প্রথম প্রজেক্টের কথা বললেন, আর কিলপ্যাট্রিক একজন অন্যতম ভাষা মানে শিক্ষাবিদই বলি আমরা, কিলপ্যাট্রিক, তিনি কিন্তু এই প্রজেক্ট শব্দটার, এই প্রজেক্ট বিষয়টাকে অনেক ডিটেলসে আলোচনা করেছেন। ঠিক আছে, এই কিলপ্যাট্রিক বলেছেন এটাকে একটা, উনি যেটা বলেছেন সেটা হলো সমস্যা সমাধান পদ্ধতি। কিলপ্যাট্রিক এই প্রজেক্টকে বলেছেন সমস্যা সমাধান পদ্ধতি, আসলে এনার শিক্ষাদর্শে তৈরি হয়েছিল, শিক্ষাদর্শে তৈরি হয়েছিল এই প্রজেক্টের বিষয়টা। আর কিলপ্যাট্রিক পুরো সিস্টেমটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা নামে চিনি, যেটা হচ্ছে প্রবলেম সলভিং মেথড। অনেক সময় তোমাদের অ্যাকর্ডিং টু সিটেট এর কোয়েশ্চেন, যেখানে আমরা কি দেখতে পাই, এই পুরো বিষয়টা না দেওয়া থাকবে না, যেখানে আমরা অনেক সময় দেখবো যে এই প্রবলেম সলভিং যে মেথড, এইভাবেও বিষয়টা কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু বিষয়টা এখানে দিয়ে দেবে, সেটা তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, যদি আগে থেকে না পড়ো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমাদের আধুনিক যে মনস্তত্ত্ব সংক্রান্ত যে শিক্ষা দান পদ্ধতি, সেখানে বলছে যে শ্রেণীকক্ষের বাইরে উপযুক্ত পরিবেশে সক্রিয়তার মাধ্যমেও কিন্তু পড়াশোনা করা যায়। তার মানে শুধুমাত্র আমরা শ্রেণীকক্ষে পড়াশোনা করছি বিষয়টা কিন্তু এমন নয়, শ্রেণীকক্ষের বাইরেও তোমার কি বলে পড়াশোনা করা যায়। তার একটা বড় কারণ হচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক শিক্ষার্থী রয়েছে
যে যারা কিন্তু এইভাবে কি বলে পড়াশোনার মাধ্যমে কিন্তু তারা তাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, অনেক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা রয়েছে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কি হয়, তারা যদি এইভাবে পড়ে, পড়াশোনাটা যদি এইভাবে করে, তাহলে তারা পুরো বিষয়টা জানতে পারবে, মানে তাদের কাছে এই পুরো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে। ওকে, প্রকল্প পদ্ধতিকে আমরা যে কয় ভাগে ভাগ করি সেটা আমরা যদি বলি তাহলে বলবো 4 ভাগে ভাগ করা যায়। প্রকল্প পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। কেন 4 ভাগে ভাগ করা যায়? একটা হলো নাম্বার 1, যেটাকে আমরা বলছি সৃজনাত্মক। নাম্বার 2, যেটাকে আমরা বলে থাকি গ্রহণাত্মক। নাম্বার 3, যেটাকে আমরা বলে থাকছি সমস্যা সমাধানমূলক, মানে সমস্যামূলক, ঠিক আছে। আর নাম্বার 4, যেটাকে আমরা বলে থাকছি অনুশীলনমূলক। এই 4 ধরনের প্রজেক্ট দেখা যায়। খুব সংক্ষেপে বলছি, সৃজনাত্মক মিন্স হচ্ছে একটা উদ্দেশ্য থাকবে, একটা উদ্দেশ্য নিয়ে প্রজেক্টটা তৈরি হবে। আর গ্রহণাত্মক হচ্ছে কোন রকম বিশেষ কোনো তোমার কি বলে, যেমন ধরো গল্প শোনা, গান শোনা, এই বিষয়গুলো এখানে এই ধরনের প্রজেক্টে থাকবে। আর সমস্যামূলক, আমরা যেমন কোনো সমস্যা দিই, আমরা অঙ্কের কোনো একটা সমস্যা দিয়ে দিলাম, সেটাকে কেন্দ্র করে প্রজেক্টটা হলো। আর অনুশীলনমূলক ধরো কোনো রকম, আমরা বলতে পারি যে ভূগোলে অনেক সময় বিভিন্ন প্র্যাকটিক্যালের কাজকর্ম হয়, সেইগুলো কবিতা মুখস্থ করানো বাংলার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে, ইংরাজির ক্ষেত্রেও তাই। এগুলো বিজ্ঞানের বিভিন্ন ধরো যন্ত্রপাতি, কোন যন্ত্রটা কিসে লাগে, কোন যন্ত্রটা দিয়ে বৃষ্টি পরিমাপ করা যায়, কোনটা দিয়ে আর্দ্রতা মাপা যায়, এই বিষয়গুলো যখন আমরা কাজে লাগাই সেটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে, সেটাই অনুশীলনমূলক। আচ্ছা, সৃজনাত্মক লিখন কি? সৃজনাত্মক লিখন হবে এখানে গল্প, কবিতা, প্রবন্ধ লেখা, এই সবগুলোকে বলা হয়। শুধুমাত্র ছবি আঁকা নয়, ঠিক আছে। যেহেতু এখানে অনেকগুলো আছে তাই সি আনসার হয়েছে, এক্ষেত্রে আনসার হবে সি। নেক্সট, আচ্ছা, মাইকেল ওয়েস্ট তিনি যে পঠন পদ্ধতির কথা বলেছেন, তিনি কটা পঠন পদ্ধতির কথা বলেছেন? মাইকেল ওয়েস্ট বিখ্যাত শিক্ষাবিদ, তিনি যে পঠনের কথা বলেছেন, তিনি কটা পঠন পদ্ধতির কথা বলেছেন? এটা কি তোমরা জানো? আচ্ছা, মাইকেল ওয়েস্ট তিনি যে পঠন পদ্ধতির কথা বলেছেন সেখানে 5টা পদ্ধতি আছে, 5। বিষয় হলো অনেকে জানতে চায় যে 5টা পদ্ধতি কি। একটা হলো শব্দ পরিচিতি, নাম্বার 2, যেটা হচ্ছে শব্দটাকে তুমি কিভাবে, তুমি আগে জানালে যে শব্দটা কি, তারপর তুমি শব্দের একটা ব্যাখ্যা দিচ্ছ, তারপরে হচ্ছে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা শেখাচ্ছ, বাক্য গঠন কিভাবে করবে, তারপরে হচ্ছে কিভাবে তুমি সেটাকে গ্রুপিং করবে, 4, মানে দলে বিভাজন করা। আর নাম্বার 5 হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে কোনো একটা ধরো বড় গদ্যাংশ রয়েছে, সেটাকে তুমি ছোট করে দিচ্ছ, সামারাইজ করছো, ভাবার্থ করা, স্কিমিং যেটাকে আমরা বলে থাকি। এই 5টা পদ্ধতির কথা মাইকেল ওয়েস্ট বলে গেছেন পঠন পদ্ধতির হিসাবে। ওকে, আচ্ছা, তাহলে আজ এই পর্যন্ত থাকলো। কালকে আমরা আবার বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সবাই মন দিয়ে পড়াশোনা করো আর ক্লাস দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ওকে, চলো আজ তাহলে এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট।